Subscribe now. জাঙ্কুক গাড়ি থামিয়ে দ্রুত বাসার ভিতর ঢুকলো। বাসার ভিতর ঢুকে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের রুমে গিয়ে দেখলো তে ভয়ে জড়সড় হয়ে বসে আছে এক কোণায়, আর জিমিন আর লিসা ওকে শান্ত করার চেষ্টা করছে। জাঙ্কুককে এগিয়ে আসতে দেখে তে আরো ভয় পেয়ে জিমিনের পিছনে লুকালো। তেকে এইভাবে ভয় পেতে দেখে জাঙ্কুকের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ওর প্রাণ পাখি ওকেই ভয় পাচ্ছে। জাঙ্কুকের অপরাধ বোধ আরো বেড়ে যাচ্ছে। নিজেকে নিজের কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক মনে হচ্ছে। জাঙ্কুক চোখের ইশারায় জিমিন আর লিসাকে চলে যেতে বলল। ওরা মাথা জাকিয়ে চলে যেতে নিলে তে ওদের হাতে টেনে ধরল। ওরা অনেক বুঝিয়ে একরকম জোর করেই তেকে রেখে গেল। ওরা চলে যাওয়ার পর তে ভয়ে আর অভিমানে অন্যদিকে মুখ ঘুরিয়ে দেওয়ালের সাথে আটকে বসে রইল। জাঙ্কুক তের সামনে হাঁটু গেড়ে বসে তের দিকে হাত বাড়িয়ে নিলে তে ভয়ে আরো সেটে গেল, মানে সরে গেল। তেকে এইভাবে ভয় পেতে দেখে জাঙ্কুকের বুকের ভিতর যেন ছুরি চালাচ্ছে। জাঙ্কুক নিজের দুই কান ধরে ছলছল চোখে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করো না প্লিজ, আমি সহ্য করতে পারবো না, আমার সহ্য হচ্ছে না, একবার আমার দিকে ফিরে তাকাও। আই এম সরি প্রাণ পাখি, আই এম সরি। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু কি করব বলো? হসপিটালে তোমাকে না দেখতে পেয়ে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। তোমাকে একবার হারিয়ে ফেলেছি, কিন্তু আরেকবার তোমাকে হারিয়ে ফেললে আমি বাঁচব না। তোমাকে আরেকবার হারিয়ে ফেলার ক্ষমতা আমার মাঝে নেই। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না প্রাণ পাখি, সত্যি বলছি আমি বাঁচবো না। তাই তো যখন মুগা ফোন করে আমাকে সবকিছু বলেছে, আমি অনেক রেগে গিয়েছিলাম, আর রাগের মাথায় তোমার সাথে এমন আচরণ করে ফেলেছি। আই এম সরি প্রাণ পাখি। তুমি আমাকে যেরকম শাস্তি দিতে চাও আমাকে দাও, তবুও প্লিজ আমাকে ভয় পেয়ে এরকম দূরে চলে যেও না আমার কাছ থেকে। আমি সহ্য করতে পারবো না, প্লিজ প্রাণ পাখি। জাঙ্কুকের কথায় তে একটু শান্ত হলো। এখন জাঙ্কুকের জন্য প্রচুর মায়া লাগছে ওর। দোষটা তো নিজেরই ছিল। ওভাবে হসপিটাল থেকে চলে যাওয়াটা ওর মোটেও ঠিক হয়নি। জাঙ্কুকের রাগ করাটা স্বাভাবিক। তে শান্ত মায়া ভরা চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের দিকে তাকাতেই হঠাৎ তের চোখ গেল জাঙ্কুকের হাতে। জাঙ্কুকের হাত কেটে রক্ত জমাট হয়ে আছে। তে আটকে উঠে জাঙ্কুকের কাছে এসে ওর হাত ধরে চিন্তিত কণ্ঠে বলল, আপনার হাতে রক্ত কেন? কি হয়েছে আপনার? তেকে নিজের জন্য চিন্তিত হতে দেখে জাঙ্কুক মুচকি হেসে ছলছল চোখে তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুককে চুপ থাকতে দেখে তে আবারও বলে উঠল, কি হলো? কিছু বলছেন না কেন? হাতের এই অবস্থা কিভাবে হলো? জাঙ্কুক মুচকি হেসে বলল, এটা কিছু না, এই হাতটা অনেক বড় অপরাধ করে ফেলেছিল, তাই ওকে শাস্তি দিয়েছি। যদিও এটা ওর জন্য খুবই সামান্য শাস্তি। ও যে অপরাধ করেছে তার জন্য ওর চাইতে বেশি শাস্তি পাওয়া উচিত ওর। জাঙ্কুকের কথাই তে ছলছল চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এই লোকটা আমাকে কতটা না ভালোবাসে, আর আমি কিনা বোকার মতো ওনাকে ভুল বুঝে গেলাম, আর ভুল বুঝে এমন একটা কাণ্ড করে বসলাম। উনি ঠিকই করেছে, আমাকে চড় বেড়ে আরেকটা মারা উচিত, শুধু একটা না 1000টা মারা উচিত, আমি একটা ডাফার। এসব ভেবে তের অনেক অপরাধ বোধ হলো। তে তাড়াতাড়ি উঠে গিয়ে কাভার থেকে ফার্স্ট এড বক্স এনে জাঙ্কুকের হাত পরিষ্কার করে দিতে দিতে বিড়বিড় করে বলে উঠল, আপনি আসলে একটা পাগল, এমন কেউ করে? দেখুন তো কতটা রক্ত বেরিয়ে গেছে। রক্তর কত মূল্য আপনি জানেন? আর যদি ইনফেকশন হয় তখন? জাঙ্কুক শুধু তের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। তের এই মিষ্টি শাসন ওর কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে ও সেই আগের থেকে ফিরে পেয়েছে। হঠাৎ জাঙ্কুকের নজর পড়ল তের গালে। তের গালে লাল হয়ে আছে আঙ্গুলের দাগ, একদম ফুলে উঠেছে। এটা দেখে জাঙ্কুকের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ইস, কত জোরে মেরেছি আমার প্রাণ পাখিটাকে, কেমন ফুলে গেছে, কত ব্যথা পেয়েছে নিশ্চয়। এইসব ভেবে জাঙ্কুকের অপরাধ বোধ আরো বেড়ে গেল। জাঙ্কুকের হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারপর মাথা নিচু করে কান ধরে অপরাধী সুরে বলল,
আই এম অলসো সরি। আমার ওভাবে চলে যাওয়াটা একদম উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন না প্লিজ। আমি প্রমিস করছি এরকম আর কখনো করব না। তীর কথা শুনে জাঙ্কুক আর থাকতে পারলো না। দুই হাতে তীর মুখটা ধরে তীর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। চোখ বন্ধ করে কিছুটা সময় ওভাবে ঠোঁট চেপে ধরে থাকলো জাঙ্কুক। তীর এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ জাঙ্কুকের এমন আক্রমণে তে একদম ফ্রিজ হয়ে গেল। জাঙ্কুক তীর ঠোঁট ছেড়ে এবার সারা মুখে চুমুক খেতে লাগলো। আবেগের বশে ও কি করছে তাও নিজেই জানে না। জাঙ্কুক তের গালে চড় দেওয়া জায়গায় বারবার চুমে খেয়ে আদুরি গলায় বলল, আমার কলিজাটাকে আমি মেরেছি। ইস, লেগেছে বুঝি অনেক। আমার সোনাটা ব্যথা করছে তাই না কলিজা? আমি প্রমিস করছি প্রাণ পাখি, আর কখনো এমন হবে না, কখনোই না। এবারের মতো মাফ করে দাও না প্রাণ পাখি। এই আর কি বলবে, বেচারি তো এখনো শক থেকে বের হতে পারছে না। ও তো পুরো স্ট্যাচু হয়ে গেছে। জাঙ্কুকটিকে কোলে তুলে নিয়ে বেডে বসিয়ে দিল। তারপর মলম নিয়ে তের গালে ফুলে যাওয়া স্থানে লাগিয়ে দিল। তে এখনো শুধু জাঙ্কুকে সেই চুমু দেওয়ার কথা ভাবছে। জাঙ্কুক চুমু দিতে আমার এমন লাগছে কেন এটা চিন্তা করছে। তে মনে মনে বলছে, জাঙ্কুকে চুমু দিতে আমার এমন কেন লাগছে যেন সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল। মনে হচ্ছে এই ছোঁয়াটা আমার অনেক চেনা। আগেও অনেকবার এই ছোঁয়া পেয়েছি, এরকম মনে হচ্ছে। কেমন কেমন নেশা আর জাদু আছে এই ছোঁয়ায়। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তের কাঁধে আলতো করে ঝাঁকিয়ে বলে উঠল, কি হলো প্রাণ পাখি, কি ভাবছো? জাঙ্কুকের কথায় তীর ঘোর কাটলো। তে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, কই কিছু না, এমনি। জাঙ্কুক মুচকে এসে বলল, ওকে তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তে জোরপূর্বক হেসে মাথা ঝাঁকিয়ে সাই জানালো। রাত 11টা। তে আর জাঙ্কুক একটু আগেই শুয়েছে। জাঙ্কুক প্রতিদিনের মতো ঘুমের ভান ধরে আছে, যাতে তে ওর কাছে আসে আর ও তেকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে পারে। তে ধীরে ধীরে জাঙ্কুকের কাছে এলো। আজ ওর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। বারবার জাঙ্কুকের দিকে সেই চুমুর কথাই মনে পড়ছে। তে জাঙ্কুকের একদম কাছে এসে জাঙ্কুকের ঠোঁটের দিকে তাকালো। তের কেমন যেন নেশা ধরে আসছে। আবারও জাঙ্কুকের ঠোঁটের ছোঁয়া পেতে ইচ্ছে করছে ওর। তে এক ঘোরের মাঝেই চলে যাচ্ছে। ঘোরের মাঝে তে ধীরে ধীরে জাঙ্কুকের ঠোঁটের কাছে এসে চোখ বন্ধ করে আলতো করে জাঙ্কুকের ঠোঁটে একটা চুমু খেলো। সাথে সাথে জাঙ্কুকের মাঝে যেন ঝড় উঠে গেল। জাঙ্কুক এক ঝটকায় চোখ খুলে তের দিকে তাকালো। তে এখনো চোখ বন্ধ করে আছে। এতদিন পর তেকে এত কাছে পেয়ে জাঙ্কুক আর নিজেকে ঠিক রাখতে পারলো না। তের গালে হাত রেখে তের ঠোঁটে চুমু খেলো। তে কেঁপে উঠে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরলো। এতদিনের তৃষ্ণার্ত জাঙ্কুক সবকিছু বলে তের ঠোঁটের স্বাদ নিতে লাগলো। হারিয়ে যেতে লাগলো তের মাঝে। ঠোঁটে চুমু খাওয়া শেষে ধীরে ধীরে গলায় নেমে এলো জাঙ্কুক। তের গলায় ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। তে জাঙ্কুকের চুল খামচে ধরলো। হঠাৎ তের মাথায় কেমন যেন যন্ত্রণা শুরু হয়ে গেল। ওর চোখের সামনে আবারও আবছা আবছা কিছু স্মৃতি ভাসতে লাগলো। যেন এমন মুহূর্ত ওর জীবনে আগে অনেকবার এসেছে। ধীরে ধীরে তের মাথার যন্ত্রণা আরো বেড়ে যেতে লাগলো। তে সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে যন্ত্রণায় কোকিয়ে উঠল। জাঙ্কুকের ঘোর কেটে গেল। জাঙ্কুক মাথা তুলে তেকে এভাবে দেখে প্রচুর ভয় পেয়ে গেল। জাঙ্কুক দুই হাতে তের মুখটা ধরে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কোথায় ব্যথা করছে বলো না। আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। জাঙ্কুক এবার আরো পাগলামি শুরু করে দিল।
পাগলের মতো তেকে ডাকতে লাগলো জাঙ্কুক। হে হে প্রাণটাকে ওঠো না প্লিজ, কথা বলো কথা বলো। শিট শিট, আমি আবার ভুল করে ফেললাম। আমার ভুলের জন্য তের এই অবস্থা হয়ে গেল। আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কেন নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না, কেন কেন? তে তে প্লিজ প্লিজ, চোখ খোলো প্লিজ তে। জাঙ্কুক জোরে জোরে সুগাকে ডাকতে লাগলো। জাঙ্কুকের চিল্লানিতে সুগা সহ বাড়ির সবাই জড়ো হয়ে গেল। তেকে ভাবে দেখে সবাই চিন্তায় পড়ে গেল। সুগাকে দেখে জাঙ্কুক বলে উঠলো, সুগা সুগা জলদি গাড়ি বের কর, এখনই তেকে হসপিটালে নিয়ে যেতে হবে। সুগা মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি গাড়ি বের করলো। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে নিচে এসে গাড়িতে এসে বসে তেকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। হসপিটালে ডক্টর তেকে চেক করে জাঙ্কুককে বলল, দেখুন আমি আপনাদের আগে বলেছি অতিরিক্ত মেন্টাল ট্রমা ওনার জন্য ঠিক হবে না। হয়তো কোনো বিষয় নিয়ে ওনার মাথায় অতিরিক্ত চাপ পড়েছে, তাই উনি জ্ঞান হারিয়ে ফেলেছে। জাঙ্কুক চিন্তিত সুরে বলল, ডক্টর ডক্টর ঠিক আছে তো, ওর কিছু হবে না তো? ডোন্ট ওয়ারি, শি ইজ দ্য ফাইন। একটু পরেই ওনার জ্ঞান ফিরে আসবে, তখন আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন। ডক্টরের কথায় জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু পরে তের জ্ঞান ফিরল। তের জ্ঞান ফেরার পরে জাঙ্কুক থেকে বাড়িতে নিয়ে আসলো। দেখতে দেখতে কেটে গেল আরো দুইটা দিন। 2 দিন পরে রাত 2টায় জিমিনির একটুও ঘুম আসছে না, বেচারি শুধু ছটফট করছে। একটু পরে জিমিন ঘুমসুম হয়ে উঠে বসলো। পাশে তাকিয়ে দেখলো সুগা হাতির মতো শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, যেন দুনিয়াদারি বেঁচে দিয়ে উনি ঘুমাচ্ছে। আর এখানে যেন ওনার প্রেগনেন্ট বউ অস্থির হয়ে পড়ে আছে, সে চিন্তা একবারও নেই এই জনাবে। এইসব ভেবে জিমিন সুগাকে জোরে জোরে ঠেলে ঠেলে বলতে লাগলো, এই সুগা সুগা এই সুগা। সুগা দর ফরিয়ে উঠে তাড়াহুড়ো করে বলতে লাগলো, বাচ্চা এসে গেছে। জিমিন দাঁতে কিরমির করে বলে উঠলো, হ্যাঁ বাচ্চা এসে গেছে, এই নাও তোমার বাচ্চা। কথাটা বলে জিমিন একটা বালিশ সুগার হাতে দিয়ে দিল। সুগা বেচারা বেকুবের মতো তাকিয়ে বলল, জিমিন বেবি কি বলছে এসব? হ্যাঁ তো কি বলবো, আমার এখানে ঘুম আসছে না আর তুমি কিনা নাক ডেকে ঘুমাচ্ছ। কেন বেবি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? না না ডাক্তার লাগবে না, আমার না কিছু খেতে ইচ্ছে করেছে, তুমি ওইটা এনে দাও, তাহলে আমি ঠিক হয়ে যাব। রাত 2টায় তোমার খাবার খেতে ইচ্ছে করছে? হ্যাঁ তো প্রেগনেন্ট লেডিদের এমনই, যখন খুশি তখন ওটা খেতে ইচ্ছে করে ওদের, আর সেটা না খাওয়া পর্যন্ত ওদের শান্তি লাগে না। সুগা ফোত করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বলো কি খাবে, আমি কিচেন থেকে নিয়ে আসছি। জিমিন হাসি খুশি বলল, আমার না ফুচকা খাইতে ইচ্ছে করছে, আমি ফুচকা খাবো। সুগা ভ্রু কুঁচকে বলল, কি এত রাতে ফুচকা? এত রাতে ফুচকা কই পাবো? কি আমি জানি না, তোমার ছেলের এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, তো ও এখন ফুচকাই খাবে। ও যতক্ষণ না ফুচকা খাচ্ছে ততক্ষণ আমাকে ঘুমাতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলছি তোমাকে ফুচকা বানিয়ে দিতে। জিমিন দ্রুত বলে উঠলো, এই না না না, আমি বাসায় ফুচকা খাবো না। তো ওই তোমাদের বাসার সামনে যে মামা ফুচকা বিক্রি করে না, ওনার ফুচকা না অনেক মজা, আমি ওই ফুচকা খাবো। সুগার মনে হচ্ছে ও বোধহয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, এটা বাস্তবে হতেই পারে না। সুগার ঢোক গিলে জিমিন খেয়ে বলে উঠলো, জিমিন বেবি কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে তো? এত রাতে আমি এই মামাকে কোথায় খুঁজে পাবো বলো তো? সে কি তোমার জন্য রাস্তায় এখনো ফুচকা নিয়ে বসে আছে? এত কিছু জানি না, তোমার ছেলের এখন ওই ফুচকাটা খেতে ইচ্ছে করছে, তা আমি কি করব? বাহ, আমার ছেলে আমাকে চেনার আগে ফুচকাওয়ালা মামাকে চিনে ফেললো। দেখো জিমিন বেবি, আমার কিউটি পাই, আমার সোনামন, আমার কলিজা, তুমি এখন আমার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না। আমি প্রমিস করছি, সকাল হতেই মামা যখন আসবে তখন তোমাকে নিয়ে গিয়ে যত ইচ্ছা ফুচকা খাওয়াবো, ঠিক আছে? না 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 না, আমার এক্ষুনি ফুচকা চাই। তুমি তোমার ছেলের এতটুকু আবদার পূরণ করতে পারবে না? কেমন বাবা তুমি? দেখো তুমি যদি এখনই আমাকে ফুচকা এনে না দাও না, তাহলে আমি তোমার ছেলেকে বলবো যে তোর একটু আবদারও রাখেনি তোর বাবা, সেই যেন তোমাকে বাবা বলে না ডাকে, তোমাকে যেন আঙ্কেল বলে ডাকে। তখন দেখবে কেমন লাগে যখন নিজের ছেলে নিজেকে আঙ্কেল বলে ডাকবে। সুগা করুণ সুরে বলল, দিস ইজ নট ফেয়ার জিমিন, এটা তো রীতিমতো ব্ল্যাকমেল না, ইমোশনাল ব্ল্যাকমেল।
তুমি এটা করতে পারো না আমার সাথে। তুমি যা বাবা তাই, আমার কথা না মানলে আমি এটাই করব। সুগার উপায় না পেয়ে চাপা রাগ দেখিয়ে বলল, ওকে ফাইন, আনছি তোমার মামার ফুচকা। কথাটা বলে সুগা যেতে যেতে করুণ চোখে উপরের দিকে তাকিয়ে মনে মনে বলল, শেষমেশ এই ছিল খোদা আমার কপালে। জাংকুক তেকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হঠাৎ ওর দরজায় ঠক ঠক করে শব্দ এলো। নক করার শব্দে জাংকুকের ঘুম ভেঙে গেল। জাংকুক চোখ মুখ খুঁজকে ভাবল, এত রাতে আবার কি এলো। জাংকুক আস্তে করে তেকে ছেড়ে উঠে এসে দরজা খুলে সামনে সুগাকে দেখে বলে উঠল, সুগা তুই এত রাতে এখানে? জিমিনের কিছু হয়েছে? আরে ভাই কি হয়নি তাই বল, অনেক বড় মুসিবত হয়ে গেছে। মানে? সুগা জাংকুককে সব খুলে বলল। সব শুনে জাংকুক হাসতে লাগলো। সুগা বলে উঠল, আমি এখানে মরছি আর তুই হাসছিস? এত রাতে আমি এই ফুচকাওয়ালা বেটাকে কই খুঁজে পাবো? ভাই হেল্প কর প্লিজ, আমি আমার ছেলের মুখ থেকে আঙ্কেল ডাক শুনতে চাই না, প্লিজ ভাই। ওকে ওকে ঠিক আছে, চল কোন একটা ব্যবস্থা করছি। জাংকুক একবার তের দিকে তাকালো, দেখলো তে ঘুমিয়ে আছে। তাই জাংকুক আস্তে করে দরজাটা চাপিয়ে সুগার সাথে বেরিয়ে গেল। নিচে এসে সুগা বলে উঠল, ভাই এখন কি করব? এই ফুচকাওয়ালা বেটাকে কোথায় খুঁজে পাবো? দেখ এই লোকটাকে যে খুঁজে পেতে হবে এমন তো কোনো মানে নেই। আমরা একটা কাজ করি, আমরা অনলাইন থেকে ফুচকা অর্ডার করি। সেই ফুচকা তুই জিমিনকে দিয়ে বলবি ওই লোকটারই ফুচকা। জিমিন তার অত কিছু বুঝবে না। আরে ভাই তুই তো দেখছি কিছুই জানিস না। মেয়েরা একবার নিজের স্বামীকে চিনতে ভুল করতে পারে, কিন্তু কোন ফুচকাওয়ালার মামার কোন ফুচকার কিরকম টেস্ট সেটা চেনার জন্য কখনোই ভুল হবে না। শেষমেশ জিমিন কিনা আমাকে ঘর থেকেই বের করে দেয়। না না ভাই, এমন কাজ একদমই করা যাবে না। তাহলে এখন কি করব? এই ফুচকাওয়ালাকে কোথায় খুঁজে পাবো আমরা এখন? এক কাজ করি ভাই, চল আমরা দারোয়ান চাচাকে জিজ্ঞেস করি। ঠিক আছে চল। তারপর ওরা দারোয়ানকে জিজ্ঞেস করলো। দারোয়ান বলল সে জানে ফুচকাওয়ালা কোথায় থাকে। দারোয়ান ওদের ঠিকানা দিয়ে দিল। তারপর দারোয়ানকে জিজ্ঞেস করলো। দারোয়ান বলল ও জানে ফুচকাওয়ালা কোথায় থাকে। দারোয়ান ওদের ঠিকানা দিয়ে দিল। ওরা ঠিকানা জেনে ফুচকাওয়ালার বাসার উদ্দেশ্যে রওনা দিল। অনেক খোঁজার পর শেষমেশ ওই ফুচকাওয়ালার বাসা পেয়ে গেল। সুগা ফুচকাওয়ালার বাসার দরজায় নক করলো। ফুচকাওয়ালা লোকটা মাত্র তার বউয়ের সাথে একটু রোমান্টিক হচ্ছিল, তখনই হঠাৎ দরজার শব্দ এলো। লোকটা বিরক্ত হয়ে ভাবলো, এত রাতে কি এলো আবার জ্বালাতে। লোকটা উঠে গিয়ে দরজা খুলে সুগা আর জাংকুককে দেখে বলল, কেডা আপনারা, এখানে কি চাই? সুগা বলে উঠল, ফুচকা চাই মামা। লোকটা বিরক্তির সুরে বলল, আপনারা কি পাগল নাকি? এত রাতে কেউ ফুচকা খাইতে আসে, তাও আবার বাসার ভিতর? যান যান, কাল আইসেন দিনের বেলা, তারপর ফুচকা খাওয়া মনে। দেখুন আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা, আমার এখনই ফুচকা নিয়ে যাওয়া দরকার, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দেখেন ভাই, আপনাকে কত জানি না, তাই আমি এখন জরুরি একটা কাজে ব্যস্ত, তাই আমি এখন ফুচকা বানাতে পারব না। দেখুন এমন করবেন না প্লিজ, আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি ফুচকা বানান আর আমি আপনার কাজটা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তো হবে। সুগার কথা শুনে লোকটা এবার অজ্ঞান হওয়ার উপক্রম। কি কয় এই লোক, আমার কাছ থেকে এই কইরা দিব? আহান কি আমার বউয়ের সাথে? না 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 না। এইবার জাংকুক বলে উঠল, দেখুন ভাই, আমরা অনেক বিপদে পড়ে এসেছি আপনার কাছে, আমাদের কথাটা একটু বুঝুন। তারপর জাংকুক লোকটাকে সব কথা খুলে বলল। সব কথা শুনে লোকটা বলল, আরে ভাই এই কথা আগে কইবেন না, আপনারা একটু দাঁড়ান, আমি এখনই ফুচকা নিয়ে আইতেছি। কথাটা বলে লোকটা ভেতরে গিয়ে একটু পরে এক প্যাকেট ফুচকা নিয়ে ওদের হাতে দিল। শেষমেশ ওদের ফুচকার মিশন শেষ হলো। ওরা ফুচকা নিয়ে বাসায় ফিরে এলো। জাংকুক রুমে ঢুকতেই হঠাৎ তে দৌড়ে জাংকুককে জড়িয়ে ধরল। জাংকুক একটু ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে প্রাণ পাখি? তে জাংকুককে জড়িয়ে ধরে ভীতি স্বরে বলল, আপনি আপনি কোথায় চলে গিয়েছিলেন? জানেন জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। জাংকুক মুস্কি হেসে বলল, ভয়ের কি আছে, দেখো আমি চলে এসেছি। আর কখনো আমাকে না বলে এভাবে রেখে যাবেন না, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম।
সরি আমার প্রাণ পাখিটা, আসলে সুগার একটা দরকার ছিল তাই ওর সাথে গিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। সরি, আর কখনো এমন হবে না, প্রমিস। কথাটা বলে জাঙ্কুক থেকে কোলে তুলে নিল, তারপর বেডে গিয়ে থেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এইভাবে দেখতে দেখতে আরো 1 মাস কেটে গেল। তে এখন আগের থেকে অনেক ভালো আছে। মাঝে মাঝে কিছু জিনিস ওর মনে পড়ে, তবে সেটা ভালো করেও বুঝতে পারে না, তাই কাউকেও কিছু বলে না। জিমিরও এখন 5 মাস চলছে, একটু পেট উঁচু হয়ে গেছে, মানে ফুলে গেছে। সকাল 11টা, জাঙ্কুক অফিসে চলে গেছে। তের একা একা ভালো লাগছে না, তাই লিসার রুমে এলো। লিসার রুমে এসে দেখলো লিসা বেডের উপর শুয়ে ল্যাপটপে কি যেন দেখছে। তে মুস্কি হেসে লিসার পাশে গিয়ে বসলো। কি দেখছো তুমি? লিসা তের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, আরে ভাবি তুমি, ভালো হয়েছে তুমি এসেছো, বসো না। আমি তোমার আর ভাইয়ের বিয়ের ভিডিও দেখছিলাম, তুমিও দেখো আমার সাথে। মাথা ঝাঁকিয়ে লিসার সাথে বসে বিয়ের ভিডিও দেখতে লাগলো। 10 মিনিট পর হঠাৎ তের আবারও মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। আবারও চোখের সামনে আবছা আবছা স্মৃতি বাজতে লাগলো। এভাবে মাথার যন্ত্রণায় তে একসময় আবারও জ্ঞান হারিয়ে ফেলল। তেকে জ্ঞান হারাতে দেখে লিসা অনেক ভয় পেয়ে গেল। ও কান্না করতে করতে সবাইকে ডাকতে লাগলো। রাত 8টা, জাঙ্কুক মাত্রই অফিস থেকে ফিরল। আজ অফিস থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছে। জানি না সুগার আজ কি হয়ে গেছিল, বারবার নানা কাজের অজুহাতে জাঙ্কুককে আটকে রাখছিল। এইসব ভাবতে ভাবতে জাঙ্কুকের নিজের রুমে চলে আসলো। রুমে এসে দেখলো রুমটা পুরো অন্ধকার হয়ে আছে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তের নাম ধরে ডাকতে ডাকতে লাইট জ্বালিয়ে বলতে লাগলো, তে, এই তে, তুমি কোথায়? আর এভাবে লাইট অফ করে বন্ধ। আর বলতে পারলো না জাঙ্কুক, সামনে তাকাতেই পুরো ত হয়ে গেল।